আরে এই তো মল্লার বাবু, আমি জানতাম তুমি আসবে। এসো এসো এসো, ভেতরে এসো এসো। দাঁড়াও 1 মিনিট। এ নাও, এটা ধরো, আমাকে জলে গুলে দিয়ে দাও। আমি একবারে খেয়ে নিই, তারপর সব শেষ। এসব কি পাগলামি হচ্ছে? না না, কোনো পাগলামি নয়, সবটা একবারে শেষ হয়ে যাবে, তারপর সবার শান্তি। দাঁড়াও। রঞ্জা, রঞ্জা, রঞ্জা কেন পাগলামি করছো? আরে আরে তুমি এভাবে বাড়ি, আরে রঞ্জা করো না এগুলো। আরে শোনো, আমার কথাটা শোনো রঞ্জা। আরে রঞ্জা ছাড়ো, কেন কেন করছো এরকম? ছাড়ো রঞ্জা। রঞ্জা, রঞ্জা কি করলে তুমি এটা? হ্যাঁ রঞ্জা, 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 রঞ্জা কি করলে তুমি? রঞ্জা, হে রঞ্জা, রঞ্জা চোখ খোলো। রঞ্জা কি কর? কেউ আছো? তাড়াতাড়ি এসো এখানে। রঞ্জা, হে রঞ্জা, রঞ্জা চোখ খোলো। রঞ্জা এটা কি করলে তুমি? রঞ্জা, রঞ্জা চোখ খোলো। রঞ্জা, রঞ্জা, রঞ্জা চোখ খোলো। রঞ্জা, 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 রঞ্জা কেন এরকম পাগলামি করছো? রঞ্জা, কেউ আছো? এদিকে এসো না, একটা ডাক্তার ডাকো কেউ। রঞ্জা, ওমা, আমি মরেছি বলে আবার ভয় পেয়ে গেলে নাকি মল্লার বাবু? আমি মরলে তো তোমার হাফ ছেড়ে বাঁচার কথা। ওটা জল ছিল, বিশুদ্ধ জল। কিন্তু সত্যি করে বলো তো, তোমার ভেতরে ভেতরে আনন্দ হয়েছিল কিনা? মনে হয়েছিল কিনা যে যেই অসহ্য মেয়েটা ঘাট থেকে নামলো? আরে তুমি পাগল হয়ে গেছো? এরকম পাগলামি কেউ করে নাকি? কি চাও কি তুমি? আরে আমি মরলে আমার তোমার হাজত বাসত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো দুষ্টুমি করবো না। তুমি বলো, তুমি কি বলতে এসেছো বলো। রিসেপশনে একজন স্বাভাবিক স্ত্রী হয়ে থাকার জন্য কি কি শর্ত রাখবে বলো? সব শর্ত মানতে রাজি আছি, কিন্তু রিসেপশনটা জরুরি। ও তাই বলো, এই জন্য ভয় পেয়ে গেছিলে? এখন যদি বউ মরে যায়, রিসেপশনটা হবে কি করে? উপরন্তু হাজত বাসটাও করতে হবে। শর্তগুলো কি কি বলো? আচ্ছা ঠিক আছে চলো, আমি যদি প্রপার ওয়াইফ হয়ে থাকি তাহলে তাহলে তোমাকেও প্রপার
মানে ভদ্র, সভ্য, ওয়েল বিহেভড হাজবেন্ড হয়ে থাকতে হবে, যে কিনা আমার সব কথা শুনবে। পারবে? পারবে না, সুতরাং রিসেপশনও হবে না, ছেড়ে দাও। তার মানে তুমি আমাকে সবার সামনে নিচু করবে, আর আমি বাধ্য ছেলে হয়ে মুখ বুজে সবকিছু সহ্য করব। আমি ওভাবে কাউকে নিচু দেখাই না, তবে হ্যাঁ, তুমি আমাকে যেভাবে ঠকিয়েছো তাতে তোমাকে দেখলে আমার গাটা জ্বলে ওঠে। এই মুহূর্তে আমার কাছে কোনো উপায় নেই, তোমার শর্তগুলো আমাকে মানতেই হবে। একটা দিন বাড়িতে আত্মীয় স্বজন থাকবে, মির্জাপুর থেকে আমার কিছু বন্ধু বান্ধব আসবে, অন্তত তাদের সামনে আমাদের স্বাভাবিক স্বামী স্ত্রী হয়ে থাকতেই হবে। যদি তুমি তোমার শর্তের বিনিময়ে আমার স্ত্রী হয়ে সবার সামনে থাকতে পারো, আর তুমি যে দারুণ দারুণ নাটকগুলো করো, সেরকমই 2-4টে ভালো ভালো নাটক করে রিসেপশনের পার্টিটা উতরে দাও। আচ্ছা মল্লার, তুমি কখনো কোনো মেয়েকে অনুরোধ করেছো? নাটক করে নয়, মন থেকে করেছো? না, তবে আজ অনুরোধ করলাম তোমাকে, মন থেকে। না, মন থেকে নয়, বেকায়দায় পড়ে। যাই হোক, অন্তত অনুরোধ তো করেছো। ওকে ডান, আমি ভালো বউ হব। যদি তুমি আমার শর্ত মেনে ভালো বর হও। তাই গোটা শিখে তুলে রাখো, আর রঞ্জিনী মুখোপাধ্যায়ের হাজবেন্ড হওয়ার জন্য নিজেকে তৈরি করো। একবার রিসেপশনটা হয়ে যাক, এর বদলা গুনে গুনে নেব। প্রতিদেব, শোনো। আবার কি? একটা থ্যাংক ইউ তো বলো। থ্যাংক ইউ। এইবার রঞ্জা বোঝাবে ভালো হাজবেন্ড হলে কি কি করতে হয়। ওস্তাদজি, একটা কথা বলবো। বাবা যে খাওয়া দাওয়ার কথা বলছে তাতে রাজি হয়ে জানি না। কতদিন ধরে আমরা এই শত্রুতাটা টেনে যাব বলুন তো? পিলু প্লিজ প্লিজ, আমার মাথাটা তুমি গরম করে দিও না প্লিজ। শুনুন না,
মামুনিরও একই মত। পিলু, সবার আগে ওই পণ্ডিত বসু মল্লিকের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। এই সমস্ত প্রীতিভোজ করে কিন্তু কিচ্ছু হবে না, এটা মাথায় রেখো কথাটা। আচ্ছা ওস্তাদজি, এটা কি একদিনে সম্ভব? মামুনি, তুমিই বলো। আহির, শুধু শুধু জেদ করো না। আমি জানি প্রীতিভোজ করে কিচ্ছু হবে না, কিন্তু একটা বড় বদনাম যখন হয়েছে তখন আমাদের চেষ্টা করা উচিত যাতে সমাধান আসতে পারে। সমাধান একটাই মা, পণ্ডিত বসু মল্লিককে মেয়েদের সম্মান করতে হবে, ব্যাস। আচ্ছা মামুনি, তুমি একটা কথা বলো তো, কারোর মন পাল্টাতে গেলে তো এক পা করে এগোতে হবে। মল্লার ঠাকুরপো তো একটু হলেও নরম হবেন। আর ওস্তাদজি, ছোট ম্যাডাম অত সহজে রাজি হবেন না, এটুকু তো আমরা এগোতে পারবো, তাই না? তাই আপনি দয়া করে আর মেজাজটা গরম করবেন না, সবকিছু ঠিক হবে। আচ্ছা উদয়, এই যে রিসেপশনের ব্যবস্থাটা ওরা করছে ও বাড়িতে, এটার কি কারণ বলো তো? কি জন্য? মানে মল্লার আর রঞ্জার সম্পর্কটা অসাধারণ একটা জায়গায় এসে পৌঁছেছে না? তা তো নয়। তাহলে কেন করছে? এই আইবাসটার কি মানে? না, আমি বলছিলাম কি, সবই ঠিক আছে, কিন্তু এই বসু মল্লিকরা এই সর্বপ্রথম একটা কোনো ভালো কাজ করতে চলছে, এটা তো ঠিক। ভালো কাজ? না না উদয়, এর পেছনে ওদের কোনো উদ্দেশ্য আছে, কোনো একটা বদ মতলব আছে যেটা আমি ধরতে পারছি। আমরা যদি সবসময় সবকিছুর মধ্যে মতলব খুঁজে যাবো, না আমি বলছি মেয়েটাকে তো বাড়িতে থাকতেই হচ্ছে, মানে ও তো থাকতে বাধ্য হচ্ছে, ওখান থেকে তো বেরোতে পারছে না। তাই যদি একটু অশান্তি ঝামেলাটা, মানে একটু যদি শান্তি আসতো আর কি ওর জীবনে। শান্তি? শান্তি? মেয়েটা তো আমার সেই ভেসেই গেল উদয়। কি পরিস্থিতির মধ্যে রয়েছে, ওর কি এই পরিস্থিতিতে থাকার কথা কোনো কারণ আছে বলো? নেই তো। দিদি ভাই, সোহিনী আর সব্যসাচীদা তোমার সাথে কথা বলতে এসেছেন। সব্যসাচীদা এসো, সোহিনী আয়। সমস্যা আইসো। কই কি এই দুই বাড়ির মধ্যে যে একটা রেশারেশি আসিল, আর সেটা তো একটা চরম পর্যায়ে গেছিল, তাই না? এই যে রিসেপশনটা হইতেছে আর এইখানে রঞ্জা রাজি হয়েছে, ব্যাস আমার মনে হয় যে এইবার একটা সন্ধি হইলেও হইতে পারে। কি হ্যাঁ? দেখ, আমি তো গোড়া থেকেই কই আইতাছি, বিয়া আমাগো হাতে নাই। মা, আপনি বারে বারে এক কথা বলবেন না তো। ওরা ঠকিয়েছে আমাদের। হ, এটা তো ঠিকই, কিন্তু এখন তো আর কি? এখন তো আর কি? মানে এখন সব ভুলে যাব, মেনে নেবো ওদের? আশ্চর্য কথা। তাহলে কি করতে চাও তুমি? আমাদের সবাইকে কি হাজত বাস করাতে চাও? করাতাম, তাই করাতাম যদি যথেষ্ট প্রমাণ থাকতো আমার কাছে, তাই করাতাম। চাকরি যদি যা হয়ে গেছে তাতে কিন্তু চতুর্দিকে দুবারেরই বদনাম হয়েছে। জেম্মা, সোশ্যাল মিডিয়াতে কিন্তু নানা রকমের কথা উঠছে। দিদি ভাই দেখো, এই বিয়েটাকে তো মন থেকে আমরা কেউই মেনে নিতে পারিনি, তাই না? কিন্তু তা বলে বাড়ির সুনাম বদনাম বলেও তো একটা কথা আছে। এত লোকজনের এত রকমের কথাবার্তা, এটাও তো ঠিক মেনে নেওয়া যায় না, তাই না? বাড়ির ভেতরের কথা বাইরে চলে যাওয়াটা ঠিক নয় দিদি ভাই। আজ যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে বাড়ির ভেতরের কথা বাইরে চলে যাচ্ছে দিদি ভাই, তুমি সেটা স্বীকার করো। এটা নিয়ে একটু ভেবে দেখো দিদি ভাই। রিজুলা,
তুমি যখন মল্লারকে থানায় টেনে নিয়ে গিয়ে খুনের চার্জ দিলে তখনই কিন্তু বারণ করেছিলাম, বলেছিলাম যে ঘরের ঝগড়াটাকে বাইরে টেনে নিয়ে যেও না, কিন্তু শোনোনি। আফটার অল তোমাদের সুরমণ্ডলের তো সমাজে একটা মান সম্মান রয়েছে। সব্যসাচীদা প্লিজ, সুরমণ্ডলের প্রসঙ্গ আপনারা আর তুলবেন না। আপনারা যা করেছেন অলরেডি, তারপরে যদি কথা বলতে গেলে পুরনো ইতিহাসটা উঠে আসবেই রিজুলা। আমরা যেটা করেছি তার শিকড় কিন্তু অতীতেই প্রথিত রয়েছে। শত্রুতাটা তোমরাই শুরু করেছিলে। তাই যদি আপনাদের মনে হয় সব্যসাচীদা, যদি মনে হয় অত বছর আগে আপনাদের সঙ্গে অন্যায় করা হয়েছিল, তাহলে সেম অন্যায় আপনারা আবার নতুন করে কেন শুরু করলেন? শত্রুতাই যদি হয়ে থাকে আপনাদের সঙ্গে, সেই শত্রুতা তো আপনারা আবার করে শুরু করলেন। কাজে এখনকার শত্রুতার দায় আমাদের নয়, আপনাদের। তুমি আবার এসব কথা নিয়ে কেন বসলে বলবে? আত্মীয় স্বজনরা সব আসছে, রিজুদিকে রিসেপশনের কথাটা বলো না। সোহিনী, আমি একটা কথা বলি, রঞ্জার শাড়ি গয়না যা লাগবে আমরা নিয়ে যাব কিন্তু। হ্যাঁ, এই শোনো না, আমাদের তো একটু বেরোতে হবে। তাই তো যাই তো। আচ্ছা কই কি মা, তুমি কও তোমার কি কোনো ইচ্ছা আছে তাহলে সেইগুলো। আচ্ছা ঋতু, আমরা তাহলে কোথায় যাবো কও? মানে কোন তাহলে মাসিমা, আপনারা সকলে রিসেপশনে আসছেন তো? দেখুন, এতদিন পর বাড়িতে একটা প্রীতিভোজের আয়োজন হয়েছে, তাই বলছিলাম সবকিছু ভুলে গিয়ে একটা সন্ধে সবাই মিলে একসাথে সময় কাটানোটাই শ্রেয়। মাসিমা, আদিত্য, রিজুলা সকলেই যেন আসে, আপনি একটু দেখবেন। এখন কথা কই, উদয় আর ঋতু যাইব, সঙ্গে বাচ্চারাও। আদিত্য আর বড় গিন্নি যাইতে পারবো না। আদিত্য শরীরটা ভালো না, আর বড় গিন্নি ওইখানে গিয়া নিজের সামলাইতে যদি না পারে একটা গন্ডগোল হইব। বড় গিন্নি, তুই চাইস না, তোর মনের কষ্ট আমি বুঝি রে, বুঝি। সমস্যা যদি আমি কই কি, ওই এত বড় রিসেপশন, এত যোগার যন্ত্র, তোমার তো অনেক কাম আছে, তা তোমরা আগায় পড়ো। আর আমরা যে যাবনের আমরা ঠিক চলে যাবো, ঠিক সময় চলে যাবো। বেশ, তাই হবে। ও হ্যাঁ, রিসেপশনে তো প্রেস আসবে। অবশ্য ঠিক আছে, আমি ওদেরকে বলে দেবো যে আদিত্যর শরীরটা ভালো নেই, কি আর করা যাবে। তবে আপনারা সকলে আসবেন, চলুন। এত মন খারাপ করিস না রিজুদি, সুবিচার হবেই একটা না একটা দিন, তুই দেখিস। আমি এখন আসি। রঙ্গন, রাই, তাড়াতাড়ি চলে আসিস, রঞ্জার ভালো লাগবে। নিশ্চয়ই যাবো সোহিনী আন্টি, নিশ্চয়ই যাবো। আসছি মাসিমা। উদয় দা, এসো। হ্যাঁ, আসিস ঋতু। যাব, আসছি। দিদিভাই, বলছি কি, আমি তো বললাম যে রঞ্জার গয়না শাড়ি সব আমরা নিয়ে যাব। রঞ্জার গয়নাগুলো তো লকারে পড়ে আছে, গয়নাগুলো আনতে হবে তো। চাই দিদিভাই? যা ঠিক মনে হয় তাই কর ঋতু, আমার জিজ্ঞেস করিস না, আর আমার ভালো লাগছে না কিছু। উদয়, দিদিভাই একটা হইচই হইব এবার। এতদিনের এত অশান্তি, এত চিৎকার, এত এইবার একটা এই রিসেপশন লইয়া একটা হয়েছে। আর একখান কথা, এই হাজত বাসের পর কিন্তু ওই বাড়ির লোকজন একটু বেকায়দায় পড়ছে, একটু নরমও হয়েছে। এইবার থেকে ওই মল্লার কিন্তু একটু ভাববা চিন্তা কথা কইব।
আরে কইব চাপ যখন পড়ছে বাপ তো বার হইবই মুখ থেকে। সুকুমার ওই ওদিকটা একটু প্লিজ দেখো না, ওদিকে সব কাজগুলো হচ্ছে কিনা। আরে উদয় যে এসে গেছো, কইতেছি পণ্ডিতজি কোথায়? এই তো এসো বাবা, এই যে উদয়। পণ্ডিতজি নমস্কার। ভালো আছেন পণ্ডিত? একটা কথা শিখাই, এই আপনাদের মির্জাপুর থেকে হগলে আইছে তো, মানে আপনাদের বাড়ির সব লোকজন আইছে তো? হ্যাঁ এসে গেছে, ওই ছোট বৌমার বাপের বাড়ির লোকজন আসা বাকি আছে। যাও তোমরা ভেতরে যাও, সব্যসাচী বসাও ওদের সকলকে, যাও। হ্যাঁ উদয় এসো। ঋতুজা তুমি তো রঞ্জার সঙ্গে দেখা করবে তাই না? সব্যসাচীদা, আমি একটু সোহিনীর সঙ্গে দেখা করতে চাই। সোহিনী কোথায়? ওপরেই আছে, যাও। উদয়, হ্যাঁ আমি বলছিলাম যে আদিত্য এলে বড় ভালো হতো। হ্যাঁ মানে দেখছোই তো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই সব আসছেন, নানা লোকই নানা প্রকার। এই তো এসে গেছো। আরে খোকো, নেই তোমায় কেন দেখাইতেছে বাবা? তোমারে তো কখন দারুণ দেখাইতেছে, একেবারে কার্তিক ঠাকুরের মতো। না চটকা, আসলে অনুষ্ঠানটা ভালো করার জন্য এই পোশাকটা পরে। ঠিক আছে। তবে মা জোর করলো তাই বাধ্য হলাম এই প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিতে। তবে সবটা দেখে কিন্তু মনে হচ্ছে বড্ড মেকি, তাই না? উদয়, আজকের দিনে আহিরকে অন্তত একটু বুঝে শুনে কথা বলতে বল। সুকুমারের শ্বশুরবাড়ির লোকজন আসছে, তাদের সামনে ও যদি কোনো বেফাস কথা বলে ফেলে তাহলে কিন্তু কুটুম বাড়ির সামনে আমাদের কোনো মান সম্মান থাকবে না।